সময় সংলাপে স্বাগত জানাচ্ছি। আমি তুষার আব্দুল। সময় সংলাপে আজ আমার সঙ্গে যোগ দিয়েছেন কবি গোলাম কিবরিয়া পিনু। পিনু ভাই, আপনাকে স্বাগত সময় সংলাপে। আপনার কাছে সরাসরি জানতে চাই যে লেখকরা বা কবিরা তো আগে থেকে নাকি পূর্বাভাস দিতে পারেন যে সময়টা কোন দিকে যাবে, কোন দিকে যাচ্ছে, দেশ এবং সময়ের অনেক আগে থেকে পূর্বাভাস দিতে পারেন। এটা সাধারণ মানুষ বা সময় হয়তো বুঝতে পারে কি পারে না, সেই জায়গা থেকে আলোচনা যদি শুরু করতে করি আমরা, যে আপনি কি মনে করছেন যে এই যে একটা ক্রান্তিকাল সবাই বলছে, একটা সময় আমরা অতিবাহিত করছি? আমার মনে হয় ঠিকই বলেছেন যে কবিরা তো অন্তর্দৃষ্টি সম্পন্ন মানুষ, এবং আমরা মনে করি যে কবিরা শুধু অক্ষরজীবী নন, এবং তারা অগ্রগামী মানুষ হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হয়ে থাকেন, এবং তারা ভবিষ্যৎ সম্পর্কে তাদের বিবেচনা বোধ থেকে অনেক কিছু বলতে পারেন তাদের কবিতায়, তাদের কবিতার পংক্তিতে। এই জিনিসটা আমরা বাংলা সাহিত্য থেকে শুরু করে যেগুলো সাহিত্যে আমরা যদি পর্যবেক্ষণ করি তাহলে এটা দেখতে পারি। যেমন নজরুল একসময় অনেক ভবিষ্যৎবাণী করেছিলেন, সেটা ফলেছে। তারপর রবীন্দ্রনাথ থেকে শুরু করে অনেক কবি সাহিত্যিক। এবং আমরা জানি যে বাংলাদেশের একটা যে কাব্যধারা রয়েছে, সরল সজীব ধারা, সেখানে বিশেষ করে বাংলাদেশের কবিতায় আমরা দেখছি যে দেশ, সময়, কাল, এই বিষয়গুলো কবিরা টেনে এনেছেন। আমরা যদি শামসুর রহমানের কাছে যাই তাহলে দেখব যে আমরা মুক্তিযুদ্ধ পাই, গণ আন্দোলন পাই, সংগ্রাম পাই। এই সবগুলো কিন্তু শামসুর রহমানের কবিতা আছে। এবং যারা বিশিষ্ট কবি বাংলাদেশে, আমরা যদি 50 দশক দেখি, হাসান হাফিজুর রহমান দেখি, তারপর হচ্ছে 60 দশক দেখি, সেই রফিক আজাদ থেকে শুরু করে নির্মলেন্দু গুণ, মহাদেব শাহ থেকে শুরু করে সিকদার আমিনুল হক পর্যন্ত, তাদের কবিতায় দেশ এবং সময়, কাল জ্ঞানটা অত্যন্ত উল্লেখযোগ্যভাবে আছে। সেই জন্য আমরা বলতে পারি যে অবশ্যই কবিরা ভবিষ্যৎ দ্রষ্টা একদিক থেকে। কিন্তু এখনকার কবি, এখন যারা সক্রিয়, তারা কি সেই বিষয়টি তাদের কবিতা আনছেন? তাদের এখানে একটা প্রশ্ন একটা আছে, সেটা হচ্ছে যে একটু পার্থক্য হয়েছে। এটা আপনি ঠিকই ধরেছেন যে এই যারা লিখছেন বর্তমান, তাদের কবিতা হয়তো সমাজ, রাজনীতি, তারপর সমাজ সচেতনতা বা অনেক সময়ের অভিঘাতগুলো ঠিক মতো আসছে না, সংবেদনশীলতা আসছে না। এবং এটা কারণটা হচ্ছে যে আসলে সমাজটা পরিবর্তন হয়েছে। আমার কাছে মনে হয় যে আমরা আত্মসর্বস্ব সুখবাদে বিশ্বাসী হয়ে উঠেছি। আমরা সমাজ, রাজনীতি বা দেশ নিয়ে ভাবছি না ব্যক্তি হিসাবে। সমাজে প্রত্যেকটা মানুষে আমরা সব ছুটছি গ্রাহ্যদানের জন্য, পেশার কারণে, নিজের আত্মপ্রতিষ্ঠার জন্য, যার ফলে এই সামাজিক অবস্থার কারণে কবিদেরকে বিচ্ছিন্ন করা যায় না। এবং এখানে ব্যক্তি বাংলাদেশের প্রেক্ষাপটে, আজকের সময়ে প্রেক্ষাপটে একটু ভিন্ন ধরনের ব্যক্তি তৈরি হচ্ছে, এবং কবিরা তো এই অবস্থা থেকে দূরবর্তী নয়, বিচ্ছিন্ন নয়। সেই কারণে হয়তো কবিতা সেভাবে আসছে না, কিন্তু কবিতায় আসা উচিত। কারণ কবিতায় যদি সমাজ না আসে, রাজনীতি না আসে, সময়কাল না আসে, তাহলে তো আমরা দেখব যে কবিতার একটা প্রধান দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে যে বোধ উস্কে দেওয়া মানুষের মধ্যে এবং বোধটাকে সঞ্চারিত করা। সেই উল্লেখযোগ্য কাজটা যদি কবিরা না করতে পারেন, তাহলে কবিতা তো অনেক ক্ষেত্রে আকাঙ্ক্ষিত হতে পারে না, ব্যর্থ হবে, এটা আমি মনে করি। কবিতা তো একটা আন্দোলন, সেই আন্দোলনটা তো এখন নেই, সোচ্চার না। কবিদের আন্দোলন সেদিক থেকে নেই, ঠিকই বলেছেন। যেমন আমরা যদি ধরি মুক্তিযুদ্ধের সময়, তার আগে ভাষা আন্দোলন, সেখানে কবিদের একটা ভূমিকা ছিল। সর্বশেষ 90-এর গণ আন্দোলনে তো কবিরা খুবই ঐক্যবদ্ধ। কিন্তু আজকে দেখা যাচ্ছে যে বাংলাদেশের প্রেক্ষিতে কবি লেখকরা খুবই বিচ্ছিন্ন ভূভাগ নিয়ে অবস্থান করছেন, তারা ঐক্যবদ্ধ না। এবং আমাদের মনে হয় যে এই যে সময়কাল, এখানে কবি সাহিত্যিকদেরকে বিভিন্ন মতাদর্শের হতে পারে, কেউ জাতীয়তাবাদী হতে পারে, কমিউনিস্ট হতে পারে, সমাজতন্ত্রী হতে পারে, তাদের একটা ঐক্যবদ্ধ ভূমিকা থাকা প্রয়োজন। হ্যাঁ, যেমন আমরা যদি 40 দশকে দেখি, যখন আমরা যদি একটু ইতিহাস টেনে নিই, তাহলে দেখব যে দ্বিতীয় মহাযুদ্ধের সময় যখন হিটলার আক্রমণ করলো সারা বিশ্বে, বিশেষ করে আমরা দেখব জার্মানিতে 1933 সাল যখন সে ক্ষমতায় নিয়ে, দেখা গেল লেখকদের বই সব পুড়ে ফেললো রাস্তায় রাস্তায়, এবং লাইব্রেরি পুড়ে ফেললো। তখন কিন্তু দেখা গেছে লেখকরা ঐক্যবদ্ধভাবে 1935 সালে ফ্রান্সে আপনার একটা সম্মেলন করে তারা এটার বিরুদ্ধে রুখে দাঁড়ালো। এবং তারই অভিঘাত হিসাবে তৎকালীন ভারতবর্ষ
প্রগতিশীল লেখকরা ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করলো, প্রগতিশীল লেখক সংঘ তৈরি করলো। সেই সময় লক্ষ্য করলে দেখা যাবে যে নাট্য সংস্থা থেকে শুরু করে, থিয়েটার সংস্থা থেকে শুরু করে, কবিরা, সাহিত্যিকরা, লেখকরা সবাই ঐক্যবদ্ধভাবে তৎকালীন ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিল এবং একটা বিস্তৃত আন্দোলন তৈরি করেছিল প্রগতিশীল সারা ভারতবর্ষে 40 দশকে। এবং এদিক থেকে বোঝা যায় যে আমাদের একটা ঐতিহ্য আছে, কিন্তু সেই ঐতিহ্যটা এই সময় এসে ওইভাবে কাঙ্ক্ষিত পর্যায়ে নেই। সম্ভবত লিটল ম্যাক ছিল, লিটল ম্যাকের মাধ্যমে কবিদের এক ধরনের আন্দোলন ছিল, এক ধরনের নিরীক্ষা ছিল। সেই জায়গা থেকে ওই জায়গাটি এখন আর খুব সক্রিয় জায়গায় নেই। আমরা দেখছি যে লিটল ম্যাকের অন্য রূপান্তর ঘটেছে, হয়তো ফেসবুকের মাধ্যমে বা অনলাইনের মাধ্যমে। অনলাইন সেই জায়গাটা নিয়ে নিয়েছে লিটল ম্যাকের জায়গাটা। তো সেই কারণে কি যে আপনি বিচ্ছিন্নতার কথা বলছিলেন, যে এই অন্তর্জাল দুনিয়া এসে কবিদেরকে বিচ্ছিন্ন করে দিয়েছে কিনা, যে এই যে একটা লিটল ম্যাক আমাদের সামনে আছে, সেই লিটল ম্যাককে সামনে রেখে যে কবিদের ঐক্যবদ্ধ হওয়া, নতুন চিন্তা নিয়ে কাজ করা, সে জায়গা থেকে তারা চ্যুত হয়েছেন। আমি জানি আপনি বিস্তারিত বলবেন। আপনার একটা কবিতা দিয়ে আমরা আবার আলোচনা শুরু করবো, শুনি আগে। আমি সময়কালকে ধরে একটা কবিতা লিখেছি, সেটা পড়ছি। কবিতার শিরোনাম আকাশ প্রান্ত নিয়ে বাঁচা। সুড়ঙ্গ থেকে বের হয়ে দাঁড়িয়েছে মানুষ, তাকে আবার সুড়ঙ্গে ঢোকানো হচ্ছে কেন? গুহা থেকে বের হয়ে দাঁড়িয়েছে মানুষ, তাকে আবারও গুহার ভিতর ঢোকানো হচ্ছে কেন? ক্ষোভ থেকে বের হয়ে দাঁড়িয়েছে মানুষ, তাকে আবারও খোপে খোপে ঢোকানো হচ্ছে কেন? পোড়া বাড়ি থেকে বের হয়ে দাঁড়িয়েছে মানুষ, তাকে আবারও পোড়া বাড়ির ভিতর ঢোকানো হচ্ছে কেন? দাঁত লাগা অবস্থা থেকে বের হয়ে দাঁড়িয়েছে মানুষ, তাকে আবারও দাঁত লাগা পরিবেশে ঢোকানো হচ্ছে কেন? গণ্ডকূপের শব্দহীনতা থেকে বের হয়ে দাঁড়িয়েছে মানুষ, তাকে আবারও শব্দহীনতার ভিতর ঢোকানো হচ্ছে কেন? মিথ্যে হয়ে যাবে এতদিনের সূর্য আলোক নিয়ে বাঁচা, মিথ্যে হয়ে যাবে এতদিনের আকাশ প্রান্ত নিয়ে বাঁচা, মিথ্যে হয়ে যাবে এতদিনের ঘন বিথি নিয়ে বাঁচা, মিথ্যে হয়ে যাবে এতদিনের কল্লোলিনী নিয়ে বাঁচা, মিথ্যে হয়ে যাবে এতদিনের ঝুলন পূর্ণিমা নিয়ে বাঁচা, মিথ্যে হয়ে যাবে এতদিনের নবীনতা নিয়ে বাঁচা, মিথ্যে হয়ে যাবে এতদিনের প্রাণ শক্তি নিয়ে বাঁচা, মিথ্যে হয়ে যাবে এতদিনের বোধ ভাষ্য নিয়ে বাঁচা। আমরা তো বেঁচেছি অবলুপ্তি থেকে, দুর্বিপাক মহাপ্লয়ে পড়ার পরও। আমরা তো বেঁচেছি মৃত্যু শয্যা থেকে, অন্তিম দশায় মর্গে থাকার পরও। আমরা তো বেঁচেছি ভৌতিকতা থেকে, জ্ঞান শূন্য পাথরে মাটিতে পরিণত হওয়ার পরও। আমরা কি ছেড়ে দেব মানুষখেকোর কাছে আমাদের শিশু সন্তানদের? আমরা কি ছেড়ে দেব অন্ধ টাট্টু ঘোড়ার কাছে আমাদের মাঠ ও প্রান্তর? আমরা কি ছেড়ে দেব বুনো কুকুরের কাছে আমাদের কুঞ্জ বন? আমরা কি ছেড়ে দেব শুঁয়োপোকার কাছে আমাদের বীজ ও বীজতলা? আমরা কি ছেড়ে দেব কাঠ পিঁপড়ের কাছে আমাদের মাথার মগজ? খুবই চমৎকার। আমি এই যে আমরা সুড়ঙ্গ, গুহা এবং শব্দহীনতা, হ্যাঁ, সেখানে এবং ফেরত নেওয়া, এবং এই যে মস্তিষ্ক, ওই যে মগজ কোন প্রকার কাছে দিয়ে দেওয়া, সময়কালটা তো এরকমই। হ্যাঁ, এটা অবশ্যই। এই যে আবার সুড়ঙ্গের কাছে ফিরিয়ে দেওয়া। হ্যাঁ, আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশে একটা প্রগতিশীল ধারা তৈরি হয়েছিল জনমানুষের চেতনায় 52 সাল থেকে শুরু করে মুক্তিযুদ্ধের উত্থানের মধ্য দিয়ে। আমরা লক্ষ্য করেছি মানুষের মধ্যে একটা নতুন দৃষ্টিভঙ্গি তৈরি হয়েছিল মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে। কিন্তু সেই দৃষ্টিভঙ্গিজাত জীবন প্রবাহটাকে মানে রুখে দেওয়ার জন্য মধ্যযুগীয় কালো শক্তির আধারের লোকেরা আজকে তারা সমাজের বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে, অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক সুযোগ সুবিধা নিয়ে তারা আজকে আমাদের এই সরল সজীব প্রবাহমান জীবনধারার উল্টো দিকে আর এক জীবনকে উন্মোচিত করার চেষ্টা করছে। সেই দিক থেকে আমার মনে হয় যে আমরা সুড়ঙ্গে আবার যাওয়ার একটা প্রচেষ্টা নেওয়া হচ্ছে। তো সেই কারণে আমার কাছে মনে হয় যে বিপরীতমুখী একটা স্রোতধারা
আমাদের দেশে প্রবহমান করার জন্য এই কালোগ্র শক্তিরা ভীষণভাবে তৎপর, অনেক ক্ষেত্রে তারা সফলও। আচ্ছা, এটা আমার কাছে মনে হয়েছে। এবং সেই জায়গা থেকে এই যে আমাদের যে এই যে যে ঐতিহ্যগত যে মগজ, সে মগজ আর থাকছে না। হ্যাঁ, থাকছে না। আমরা লক্ষ্য করছি যে আমরা অনেক সময় বলি যে উন্নয়নের কথাটা বলি, যে আমাদের হয়তো অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে, মধ্যম আয়ের দেশে আমরা এগুচ্ছি, কিন্তু আমরা যদি আমাদের এই যে মূল ভূমিটা রয়েছে, সেই মূল ভূমিতে যদি আমরা দেখি যে শুধু উন্নয়ন হলে হবে না, উন্নয়ন করতে হবে সাংস্কৃতিক চেতনাগত দিক থেকে, মানুষ চেতনাগত দিক থেকে, এবং সব দিক থেকে, গণতান্ত্রিক মূল্যবোধের দিক থেকে, তারপর এগিয়ে থাকার চিন্তা চেতনার দিক থেকেও আমাদেরকে উন্নয়ন ঘটাতে হবে। কিন্তু সেগুলোর উন্নয়ন, বহুমুখী উন্নয়ন পথ রুদ্ধ করে শুধু যদি অর্থনৈতিক উন্নয়ন করা হয়, তাহলে অর্থনৈতিক উন্নয়ন একসময় ধসে যাবে। মগজের চরিত্রটা যে বদলে যাচ্ছে, হ্যাঁ, যাচ্ছে। তো সুতরাং এই বদলে যাওয়া মগজ নিয়ে আমরা কোথায় যাব? হ্যাঁ, এটা ঠিকই বলেছেন। হ্যাঁ, আমরা তো দিন দিন আমাদের যে অবস্থাটা হয়েছে, এটা রাজনৈতিক সবচেয়ে একটা খারাপ অবস্থা। আমরা দেখছি যে লেখকদেরকে হত্যা করা হচ্ছে, এবং বিশেষ করে শুধু লেখক না, আমরা দেখছি যে সাম্প্রতিক কালে বিদেশিদেরকে হত্যা করা হয়েছে, তারপর ধর্মীয় নেতাদেরকে হত্যা করা হয়েছে, তারপর অন্য সম্প্রদায়ের লোকদেরকে হত্যা করা হয়েছে। আমরা দেখছি যে সমাজ থেকে যে গণতান্ত্রিক পরিবেশটা, সেটা অবলুপ্ত হয়ে যাচ্ছে। কেন? গণতান্ত্রিক পরিবেশের মূল বিষয়টা হচ্ছে সহনশীলতা এবং অপরের মতামত ব্যক্ত করার অধিকারটাকে সম্মান জানাতে হবে। সেটা কিন্তু আজকে নেই, এবং আজকে ধর্মের নামে ধর্মকে হত্যা করা হচ্ছে, আজকে গণতন্ত্রকে দূরে ঠেলে দেওয়া হচ্ছে। আমরা যদি লক্ষ্য করি যে ঊনবিংশ শতাব্দী ইউরোপে আপনার যে গণতান্ত্রিক ব্যবস্থার পরিবর্তন হয়েছিল, সেটা বিকাশশীল হয়েছে। সেখানে দেখা যাবে যে আপনার হচ্ছে গণতান্ত্রিক কাঠামো ডেভেলপ করেছে, গণতান্ত্রিক প্রতিষ্ঠান ডেভেলপ করেছে, মানুষের মধ্যে সহনশীলতা ডেভেলপ করেছে। কিন্তু আমাদের দেশে সেই পথগুলো একটা সম্ভাবনা তৈরি হয়েছিল, বিশেষ করে 90-এর গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে। আমার কাছে মনে হয় যে দুটি সরকার, একটা হচ্ছে বিএনপি, একটা আওয়ামী লীগ, সেই সময় অনেকটা গণতান্ত্রিক ছিল, এবং সেই পরিবেশটাকে আমরা কিন্তু এগিয়ে নিয়ে যেতে পারিনি, যার ফলে দেখা যাচ্ছে আজকে গণতান্ত্রিক একটা পরিবেশও অনেক ক্ষেত্রে বাধাগ্রস্ত হচ্ছে। তাহলে কি সুড়ঙ্গই আমাদের গন্তব্য? আবারও শুরু করবো আপনার কবিতা দিয়ে। হ্যাঁ, আরেকটি কবিতা পড়ছি। কবিতার শিরোনাম এখন কেন পুড়ে যাচ্ছি। আচ্ছা, এত সহজে পুড়ে যাচ্ছি, এতটা আজ দহনযোগ্য, এত সহজে পুড়ে যাচ্ছি, এতটা সহজ দাহ্য। আগুন তাপে পুড়ে যাচ্ছি, তুষ আগুনে পুড়ে যাচ্ছি, ছাই আগুনে পুড়ে যাচ্ছি। বন আগুনে পুড়িনি, বজ্রপাতে পুড়িনি, তড়িৎ কোষে পুড়িনি, গ্যাস আগুনে পুড়িনি, কাঠ আগুনে পুড়িনি। এখন কেন পুড়ে যাচ্ছি, এখন কেন পুড়ে যাচ্ছি। আগে ছিলাম আলোক শক্তি, আগে ছিলাম সূর্য শক্তি, আগে ছিলাম বিদ্যুৎ শক্তি। এখন কেন পুড়ে যাচ্ছি, এখন কেন পুড়ে যাচ্ছি। অধঃপতনের শেষ সীমায় ছোবরা কিবা খড়ের প্রাণ, পুড়ে যাচ্ছি। সাহস নেই বুকের মাঝে, তাল পাতা রোগা সেপাই, পুড়ে যাচ্ছি। নিজের ভর হারিয়ে ফেলে শিমুল তুলো উড়ে বেড়াই, পুড়ে যাচ্ছি। উদাসীনতা আপন ভোলা, লাইলনের সুতো কাপড়, পুড়ে যাচ্ছি। জোড়াতালিতে পথ পাই না, তুলট কিবা ছেঁড়া কাগজ, পুড়ে যাচ্ছি। আগে ছিলাম ইউরেনিয়াম, আগে ছিলাম প্লুটোনিয়াম, আগে ছিলাম অনির্বাণ। এখন কেন পুড়ে যাচ্ছি, এখন কেন পুড়ে যাচ্ছি। তার মানে হচ্ছে আমাদের সহিষ্ণুতা কমে গিয়েছে, আমরা এখন সইতে পারি না। জি, আমাদের সহিষ্ণুতা কমে গিয়েছে। সামাজিকভাবে এখন লক্ষ্য করা যায় যে মানুষের মধ্যে হিংস্রতা বাড়ছে, সহনশীলতা কমে যাচ্ছে, তারপর পরমত সহিষ্ণুতা কমে যাচ্ছে, যার ফলে তো আমাদের সমাজে এক ধরনের সমস্যা তৈরি হয়েছে। মানুষকে কেউ কাউকে সইতে পারছি না। হ্যাঁ, কাউকে সইতে পারছি না। এবং এই কারণগুলো অনেকগুলো সামাজিক কারণ তো আছে, এবং আমরা রাজনৈতিক দলগুলো যেগুলো ক্ষমতা এসছে, তারাও আমাদের জনগণকে একটি দৃষ্টিভঙ্গি, প্রগতিশীল দৃষ্টিভঙ্গিতে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কোনো উদ্যোগ গ্রহণ করেনি সম্মিলিতভাবে। আমি যদি বলি সরাসরি, যেমন আওয়ামী লীগ একটি বড় সংগঠন, তো সংগঠন ক্ষমতায় আছে, কিন্তু আমরা লক্ষ্য করি এই সংগঠনটা কিন্তু সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে, সামাজিক পর্যায়ে
ওইভাবে কিন্তু কোনো সাংগঠনিকভাবে কাজ করে না। এবং আমরা লক্ষ্য করি যে মৌলবাদী সংগঠনগুলো, আমি একটু যদি সরাসরি বলি, যেমন সেই সংগঠনগুলো কিন্তু পাড়ায় পাড়ায়, এলাকায় এলাকায় জনমানুষকে নিয়ন্ত্রণ করার জন্য অনেক ধরনের কর্মসূচি গ্রহণ করে থাকে নিয়মিতভাবে। কিন্তু তার পাশাপাশি ধরুন আওয়ামী লীগ, তার লোকেরা কিন্তু ওইভাবে মানুষকে বোঝায় না দৃষ্টিভঙ্গি পরিবর্তনের জন্য, অথবা মুক্তিযুদ্ধের পক্ষে মানুষকে সচেতন করার জন্য বা নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনাকে কার্যকরভাবে সচেতন করার জন্য কোনো প্রক্রিয়া বা ভূমিকা রাখছে না। পাশাপাশি প্রগতিশীল দলগুলো, আমরা লক্ষ্য করব যে আমাদের যারা প্রগতিশীল তারা কিন্তু আমরা লক্ষ্য করব যে এখন এমন একটা পদ্ধতিতে চলে আসছে, কিছু মিছিল করি, প্রতিবাদ করি ঢাকা নগরের বিভিন্ন কেন্দ্রে, কিন্তু আমরা সমাজের বিভিন্ন স্তরে যাই না, পাড়ায় যাই না, মহল্লায় আদর্শের প্রচার নেই, আমরা কিন্তু জনগণের কাছে যাই না। আমরা লক্ষ্য করছি যে আমরা হয়তো একটা ঘটনা ঘটলো, তার প্রতিবাদের জন্য আমরা হয়তো একটু মানববন্ধন করলাম, এই পর্যন্ত শেষ হয়ে যায়। কিন্তু এটাতে কিন্তু সমাজের একটা পরিবর্তন হবে। মানববন্ধন শব্দটা খুব যে আমরা মানববন্ধন করলাম, আসলে কি আমাদের সমাজের মধ্যে বন্ধন আছে কিনা? আমরা মানববন্ধন একটা করলাম, হ্যাঁ, এটা একটা ভূমিকা আছে, এটা হয়তো কিছুটা ভূমিকা রাখছে। আমরা প্রতীকী এবং প্রতিবাদের হয়তো বিভিন্ন এলাকা সংকুচিত হয়েছে, সেই ক্ষেত্রে হয়তো এই ভূমিকাটা এখনো কার্যকর, হয়তো এটাকে আমরা গুরুত্ব দিতে পারি। কিন্তু আমাদের কাঙ্ক্ষিতভাবে মানুষকে আরো সচেতন করার জন্য, আরো প্রতিরোধমুখী ভূমিকা পালন করার জন্য আমাদেরকে আরো ছড়িয়ে যেতে হবে। সমাজের বিভিন্ন প্রতিষ্ঠান, স্কুল কলেজ থেকে শুরু করে পাড়া মহল্লায়, পরিবারেও আমাদের ভূমিকা পালন করতে হবে। সামাজিক সংগঠনগুলো তো এখন অনেকটা ম্রিয়মান। হ্যাঁ, অনেকটা ম্রিয়মান। যেমন আমাদের সময় ছিল যে শিশু কিশোর সংগঠন ছিল, খেলাঘর, কচিকাঁচা আসর, সেগুলো একটা সামাজিকভাবে ভূমিকা পালন করতো শিশু কিশোরদের মধ্যে, কিন্তু সেগুলো সংকুচিত হয়ে গেছে। এবং আগে ছাত্র সংগঠনগুলো ছাত্রদেরকে মানে তাদের রাজনৈতিক চেতনার দিক থেকে একটা রুচিবোধ তৈরি করার জন্য ভূমিকা রাখতো, বা রাজনৈতিক সচেতন করার জন্য ভূমিকা পালন করতো, নেতৃত্ব তৈরির ক্ষেত্রে বা মানুষ একটা পটভূমি তৈরি করার ক্ষেত্রে। কিন্তু সেটা সংকুচিত হয়ে গেছে। আজকে দেখি যে রাজনৈতিক দলগুলো, রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো ব্যক্তি স্বার্থের কারণে, ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য তারা বিভিন্ন ধরনের কাজের সাথে যুক্ত হচ্ছে, কিন্তু সামাজিক কল্যাণের জন্য বা সামাজিক কল্যাণের দিগন্তকে উন্মোচিত করার জন্য বা বিকশিত করার জন্য ওই ধরনের কোনো ভূমিকা আমরা এখন লক্ষ্য করছি না। আমরা লক্ষ্য করব যে ৭৫ পর মৌলবাদী সংগঠনগুলো যেভাবে খুবই সায়েন্টিফিক ভাবে তাদের সংগঠনগুলোকে গুছিয়ে নিয়েছে, আমরা সেইভাবে মুক্তিযুদ্ধ পক্ষের দলগুলো, সংগঠনগুলো ওইভাবে এগিয়ে যেতে পারিনি। এবং এর ফলে দেখা যায় ৭৫ পরে এই মৌলবাদী সংগঠনগুলো সমাজের বিভিন্ন স্তরে তারা নিয়ন্ত্রণ নিয়েছে, ব্যাংক থেকে শুরু করে, আর্থিক প্রতিষ্ঠান থেকে শুরু করে, সাংস্কৃতিক প্রতিষ্ঠান থেকে শুরু করে, প্রকাশনা শিল্প পর্যন্ত তারা তাদের নিয়ন্ত্রণে নিয়েছে। এবং স্কুল কলেজ তো বাদই দিলাম। এবং বিশেষ করে বাংলাদেশে এটা বলতে দ্বিধা নেই যে মাদ্রাসায় অনেক ছেলে পেলে পড়ে, সেই মাদ্রাসাগুলো এদের হাতে চলে গিয়েছে, এবং পাশাপাশি অনেক শিক্ষা প্রতিষ্ঠানে চলে গিয়েছে, অনেক বিশ্ববিদ্যালয়ে চলে গিয়েছে। তার বিপরীতে কিন্তু যারা প্রগতিশীল বা যারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, তাদের ছাত্র সংগঠন, তাদের রাজনৈতিক সংগঠন ওইভাবে কাজ করতে পারে। তার হচ্ছে যে আমাদের জীবন চর্চায় আমাদের সংস্কৃতি অনুপস্থিত। হ্যাঁ, এটা অনেক ক্ষেত্রে তাই। হ্যাঁ, এবং যে জন্যই আমরা ওই যে আপনার ওই কথাতে ফিরে আসি যে আমাদেরকে সুরঙ্গে চলে যেতে হচ্ছে, এই জন্যই যে আমাদের নিজস্ব যে সাংস্কৃতিক ধারা, সেই চর্চাটা আমরা রাখতে পারছি না, করছি না। কেন দূরে থাকা? আমরা আমাদের সাংস্কৃতিক চর্চা থেকে দূরে সরে গেলাম। কার ইঙ্গিতে, কার হিসেবে, কার স্বার্থে? আরেকটি কবিতা পড়ছি, কবিতার শিরোনাম আমরা জোংরা খোটা। শামুক কুড়িয়ে পুড়িয়ে চুন তৈরি করি, আমরা জোংরা খোটা, আমাদের নখ মোটা। আমরা বাদ্য বাজাই, নৈবেদ্য সাজাই, নদীতে নদীতে যাই, সাগরে সাগরে যাই, আমাদের পায়ে কাদা। দেউড়ি থেকে দেউটি জ্বালিয়ে ঘুরি, জুটি বেঁধে রুটি খাই, দৃষ্টি চলে যায় দূরে, হিম শীতল দিনেও জলে নামে, হৃদয়ে তাপ দিয়ে ঝাঁপ খুলে। সাপের ভীতিতে বিহবল হই না, মগ্ন হয়ে শামুক কুড়ায়, আমরা জোংরা খোটা, আমরা জোংরা খোটা। বুক ভাঙ্গা কষ্ট নিয়ে
বুক ভাঙা জলে নামে, পানি কাক কাদা খোঁচা বালিহাঁস দেখে, আলো আধারিতে থাকে, পান থেকে চুন খসে কিন্তু চুন থেকে আমরা খসি না, আমরা জোংরা খোটা, আমরা জোংরা খোটা। হ্যাঁ, ওই যে আলোচনায় ছিলাম যে এই যে আমরা আমাদের সাংস্কৃতিক চর্চা থেকে দূরে সরে গেলাম কেন, এটা কি আমরা কোনো ফাঁদে পড়েছি? আমরা আমাদের অজান্তে আমরা সরে গেলাম? আমাদের তো অসচেতনতা রয়েছে, ব্যক্তি ক্ষেত্রে বলবো না বিশেষ করে, কিন্তু রাজনৈতিক দলগুলো, বিশেষ করে একটা রাজনৈতিক দল তো একটা সমাজের পরিবর্তনের ক্ষেত্রে মূল ভূমিকা পালন করে। তা রাজনৈতিক শক্তিগুলো খুব সচেতনভাবে, খুব পরিকল্পিতভাবে, সুনির্দিষ্টভাবে, খুব বৈজ্ঞানিক পদ্ধতিতে সমাজে প্রভাব বিস্তার করার জন্য ওইভাবে আগ্রহী ছিল না এবং ভূমিকা পালন করতে পারেনি। এগুলোর অনেকগুলো কারণ আছে। আমার কাছে মনে হয় যে আমাদের তো গণতান্ত্রিক ভাবে আমাদের সমাজটা বিকশিত যেমন হয়নি। ৭৫ পর থেকে অনেক ধরনের ষড়যন্ত্র মোকাবিলা করতে হয়েছে এবং আমরা লক্ষ্য করেছি যে এই ষড়যন্ত্রগুলো মোকাবিলা করতে যে আমাদের অনেক শক্তি ব্যয় হয়েছে। আমরা হয়তো সেই সব কারণে হয়তো ওইভাবে নিজেদেরকে বিকশিত করতে পারি না, রাজনৈতিক দলগুলো এগিয়ে আসতে পারে। রাজনৈতিক দলগুলো নিজেরাও নিজেদের ভেতরে গণতন্ত্রের চর্চা করে। হ্যাঁ, এটা একটা বড় কথা বলেছেন আপনি, যে আমরা যদি রাজনৈতিক দলগুলোর ভিতরে যদি গণতান্ত্রিক চর্চাটা হতো, নেতৃত্ব পরিবর্তন হতো গণতান্ত্রিক ভাবে, তাহলে কিন্তু এর প্রভাব গণতান্ত্রিক প্রতিষ্ঠান বিকাশে ক্ষেত্রে ভূমিকা রাখতো। এবং এই শূন্যতার কারণেই কিন্তু আজকে দেশে গণতান্ত্রিক একটা বিকাশ হয়নি। এই কারণে দেখা যাচ্ছে যে ষড়যন্ত্র, ব্যক্তি নেতৃত্ব চলে আসছে রাজনীতির ক্ষেত্রে, ব্যক্তি কেন্দ্রিক নেতৃত্ব চলে আসছে। এইসব কারণে আমার মনে হয় যে সমাজটা আমাদের কাঙ্ক্ষিত পর্যায়ে এগিয়ে যেতে পারেনি। এইগুলো কারণ তো অবশ্যই আছে। তো এ থেকে আমরা মানে উত্তরণ কি? এটা উত্তরণের ক্ষেত্রে তো বিশেষ করে আমরা মনে করি যে রাজনৈতিক দলগুলোকে প্রধানতম ভূমিকা পালন করতেই হবে। আমার কাছে মনে হয় যে বিশেষ করে বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতান্ত্রিক চর্চার বিষয়টাকে গুরুত্ব দেওয়া উচিত এবং তাদের মধ্যে এক ধরনের বোঝাপড়া তৈরি করতে হবে। আজকে আমরা দেখি যে অবিশ্বাসের রাজনীতি চলে এসছে এবং এই অবিশ্বাসটা আমার কাছে মনে হয় যে নতুন নেতৃত্ব আসা প্রয়োজন, নতুন প্রজন্মের কাছে ক্ষমতা দেওয়া উচিত এবং নতুনভাবে তৈরি করা উচিত বাংলাদেশের রাজনৈতিক অবস্থাটা। এই অবস্থাটা যদি নতুনভাবে তৈরি না করা যায় তাহলে এই যে দ্বান্দ্বিক একটা দ্বন্দ্ব, অবিশ্বাস, রাজনীতি থেকে আদর্শ মানে হারিয়ে গিয়েছে এবং এই যে অবিশ্বাস, তারপর গণতান্ত্রিক মূল্যবোধ না থাকার জন্য, সহনশীলতা না থাকার জন্য আমাদের সমাজে একটা মানে সরল সজীব ধারা আমরা তৈরি করতে পারিনি গণতান্ত্রিক ভাবে। এবং এই কারণেই আরো আমাদের মধ্যে মৌলবাদ ইত্যাদি এগুলো দানা বেঁধে আসছে আর কি। এবং এই যে আমাদের যে গণতন্ত্র ৯০ পরবর্তী গণতন্ত্র বজায় থাকলো না এই বিভিন্ন। এটা ৯০ পরে তো থাকেনি। আমি এর আগে বললাম যেটা হচ্ছে যে ৯০ পরে বিএনপি কিন্তু অনেকটা গণতান্ত্রিক ছিল ৫ বছর, তার পরবর্তীতে আওয়ামী লীগ ছিল। হ্যাঁ, পরবর্তী যে বিএনপি আওয়ামী লীগ এসছে তারা কিন্তু স্বৈরতান্ত্রিক এবং দেখা যায় তাদের দুই পক্ষে প্রথম দফা একটু ভালো ছিল তুলনামূলকভাবে। ৯০ যে চিন্তা, ৯৬ এবং পরবর্তী সেই সময় দেখা যায় অনেক সহনশীলতা ছিল, একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ ছিল এবং গণতান্ত্রিক পরিবেশটা অনেক উল্লেখযোগ্য পর্যায়ে ছিল। কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে এই দুটি দলেরই নেতৃত্বের ক্ষেত্রে তারপর সুযোগ সন্ধানীরা স্থান করে নিয়েছে, তারা জনজীবন থেকে বিচ্ছিন্ন হয়েছে, জনগণ থেকে বিচ্ছিন্ন হয়েছে এবং নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য তারা রাজনৈতিকভাবে দুটো দলই মানে অনুপ্রবেশ ঘটেছে বলে মনে করছেন যে তাদের রাজনীতির আদর্শ ধারার সঙ্গে যারা ছিলেন তারা একটু যেটা হচ্ছে যে একপেশে হয়ে গিয়েছে, একপেশে হয়েছে। আর এইসব রাজনৈতিক দলগুলোর মধ্যে যেটা সমস্যা হয়েছে সেটা হলো যে রাজনৈতিক দলের সঙ্গে যারা কর্মী রয়েছে তাদেরকে কিন্তু শিক্ষিত করে তোলা হচ্ছে না এবং তাদেরকে নিয়ন্ত্রণ করা হচ্ছে না, তাদেরকে একটা পথ দেখানো হচ্ছে না, যার ফলে অগোছল অবস্থা এবং অনিয়ন্ত্রিত অবস্থা ফলে হয়েছে ব্যক্তি স্বার্থ এখানে মানে মানে মুখ্য হয়ে দাঁড়িয়েছে। নগদ প্রাপ্তি। যদি বড় রাজনৈতিক দলগুলো যদি তাদের দলের লোকদেরকে সুনিয়ন্ত্রিত ভাবে ভূমিকা রাখার জন্য একটা ভূমিকা রাখতো তাহলে আমার মনে হয় যে
এইসব সীমাবদ্ধতা অনেকটা কাটানো এবং যেতে সুরঙ্গের পারে। বাইরে থাকার জন্য আদর্শের রাজনীতিকে আবার ফিরে আনতে হবে। হ্যাঁ, অবশ্যই আদর্শ এবং একটা নতুন দৃষ্টিভঙ্গি, মুক্তিযুদ্ধ থেকে উৎসারিত দৃষ্টিভঙ্গি আমাদের জীবনে প্রতিষ্ঠিত করতে হবে। এই লক্ষ্যে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। সেক্ষেত্রে লেখক, সাহিত্যিক, শিল্পী, বিভিন্ন মতাদর্শের লোকদেরকেও আজকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন অবশ্যই করতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ পিনু ভাই আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক যারা ছিলেন আজকে সময় সংলাপের সঙ্গে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সময় সংলাপ। দেখা হবে আগামী দিন। সবাই সুন্দর থাকুন।